দুর্বা ঘাসের ওপর চিত হয়ে শুয়ে আছে অরণ। দুই ঠোঁটের মাঝ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। লম্বা লম্বা শ্বাস টানছে শ্বাসকষ্টের রোগীদের মতো। চোখ দুটো কি ভীষণ লাল হয়ে, দেখে মনে হবে যেন রক্ত জমে রয়েছে। শরীর অসাড়, ঝিঝি পোকার ডাকে মুখরিত তখন কানন। পশ্চিম আকাশে আগুন লেগেছে, সিঁদুর রাঙা মেঘের পদচারণ অম্বর জুড়ে। বাতাবরণ বাড়ছে, বলছে সন্ধ্যা নামবে এক্ষুনি, বাতাস বইছে, বাতাসে মিশে রয়েছে বুনো ফুলের ঘ্রাণ। বিশাল কানন তখন স্তব্ধ। অরণ চোখ খোলার চেষ্টা করে, হয় না। তীব্র যন্ত্রণায় খিচে বন্ধ করে নেয় আখি জোড়া। অরণ, অরণ। হুবহু মাহের কণ্ঠস্বর। কাজ হলো এবার। অরণ ঝট করে চোখ খুলে তাকালো। আহত দেহটাকে টেনে তুলে উঠে বসলো। তাকালো চারিপাশে, ভীষণ কাতর গলায় ডাকলো, মা, মা। সাদা লালের মিশেল জামদানি পরিহিত একজন ভদ্র মহিলা ধীর পায়ে এগিয়ে আসছে। অরণের ঠোঁটের কোণের হাসি চওড়া হলো। অক্ষি কোটরে ইতিমধ্যে জায়গা দখল করে নিয়েছে অশ্রুমালা। ভদ্র মহিলা এসে পাশে বসলেন অরণের, বললেন, এত অল্পতে ভেঙে পড়েছো কেন বাবা? তুমি তো এমন নয়। কপাল চুইয়ে রক্তের স্রোত এসে পড়ল চোখের ঘন পাপড়ির উপর। অরণ পল্লব ঝাপটালো। একবার দুইবার চট করেও শুয়ে পড়ল মায়ের কোলে। প্রাণ ভরে টানল নিঃশ্বাস, প্রশান্তির নিঃশ্বাস। অতঃপর বলল, আমি আর পারছি না মা, আমার দ্বারা আর হবে না। আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কেন চলে গেলে মা? এভাবে আমায় একা করে চলে গেলে কেন? মা অরণের চুলে হাত বুলালেন। অরণ গাঢ় করে শ্বাস টানল। ইস, মায়ের গা থেকে কি সুন্দর শিউলি ফুলের সুবাস আসছে। বাবা, তুমি যে একটা নিষ্পাপ মেয়েকে অযথা কষ্ট দিচ্ছ, তা কি তুমি জানো? তিরুকে কেন কষ্ট দিচ্ছ অরণ? ধপ করে চকজোড়া বন্ধ করে নেয় অরণ। গাঢ় আধারে ভেসে ওঠে তিরুর স্নিগ্ধ মুখশ্রী, কাজল কালো চোখ দুটো। হৃদয়ে শীতলতা আসে তার, মন নরম হয়, অস্থিরতা যন্ত্রণা কমে আসে। ও কণ্ঠ খাদে নামিয়ে বলে, ওকে আমি মেনে নিতে পারছি না মা। তিরুকে আমি যতবার দেখি ততবারই মনে হয় আমি ভুল করেছি। ওর চোখ দুটো যখনই দেখি তখনই মনে হয় ও আমার উপর বিরক্ত, রাগান্বিত, মেনে নিতে পারছে না। তাছাড়া এই সময়টাতে আমার কারো দরকার ছিল না। তিরুর আচরণ অনেকটা তোমার মতো মা। ওর আমার প্রতি যত্নশীলতা একদম তোমার সাথে মিলে যায়। আমার তখন তোমাকে মনে পড়ে যায়। হুট করে চোখের সামনে ভেসে ওঠে তোমার রক্তাক্ত মুখ। ভায়োলেন্ট হয়ে যায়, হাঁসফাঁস লাগে। চারিপাশে সবাইকে তোমার খুনি মনে হয়, নিজেকেও। আমার জন্যই তো তুমি আমার কাছে নেই। এমন অপ্রকৃত স্ত্রীর মতন ব্যবহার না করে আসো, দোষীকে খুঁজে বের করো, শাস্তি দাও, দেখবে শাস্তি পাবে, দেখবে শান্তি পাবে। অতীত ভুলো অরণ, নয়তো কখনোই শান্তি পাবে না তুমি। নিজেকে, আশপাশের মানুষকে দোষারোপ করা বন্ধ করো। অরণ চট জলদি উঠে বসে, মায়ের চোখে চোখ রাখে, অনুনয় যোগে প্রশ্ন ছুড়ে, কে দায়ী মা, বলো? বাবা? বাবা, ওরা বলে বাবা দায়ী। আমি আমি এটা কখনোই মেনে নিতে পারবো না মা। বাবা এ কাজ কিছুতেই করতে পারে না। সায়াহ্ন নেমেছে ধরণীর বুকে, নিষ্ঠুর আধার শুষে নিচ্ছে নবমণ্ডলের সকল আলো। বিলীন হওয়া আলোর মাঝে হারিয়ে যাচ্ছে মায়ের প্রতিবিম্ব। তা দেখে চঞ্চল হয় অরণ। বার কয়েক শুধায়, যেও না মা, যেও না। আমি একা থাকতে পারবো না। প্রতিবিম্ব অস্পষ্ট, লহমায়া ছায়া গায়েব। আহত দেহ নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ায় অরণ। রক্তপাত বন্ধ হয়নি তখনও। হাঁটা ধরতেই লাথিতে পা আটকে মুখ থুবড়ে পড়ে যায়। তপ্তশ্বাস ফেলে ও। আবারও আবারও সে কল্পনায় ডুবেছিল। মিথ্যে ছিল সবটা। মা আসেনি, আসবেও না কখনো। হৃদয়স্থল ক্ষত বিক্ষত হয় অরণের। পড়ে থাকে সেভাবেই। বাড়ি ফিরবে না আজ, রাতটা এখানেই কাটাবে। বাড়ি ফেরার ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই। অ্যাক্সিডেন্ট করে দেহের অবস্থা বেহাল। শীতল বাতাস বইছে, ঠান্ডা বাতাসের প্রকোপে কাপল অরণ। নির্জীব বাতাবরণ তখন চেয়ে চেয়ে দেখল কেবল শক্তপোক্ত ছেলেটার চাপা আর্তনাদ। অরণের চাপা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে ইতিমধ্যে। গাছের ডালে বসে থাকা প্যাঁচাটাও তার ডাক বন্ধ করে দিয়েছে। মৌন রূপে শুনছে অরণের আহাজারি। এক ঝুমঝুমি বরসায় বৃষ্টি হচ্ছে মুষলধারে।
মুষলধারে বৃষ্টি, মেঘে ঢাকা পড়েছে আকাশ। আজ 4 দিন হলো কাঠফাটা গরমের উত্তাপে পুড়ে ছারখার প্যারিসকে শীতল করতে বর্ষা এসেছে আজ 2 মাস প্রায়। বর্ষায় বিদায়ী বার্তা দিচ্ছে বাতাবরণ। তিরু ব্যালকনিতে দাঁড়িয়ে তখন চোখ বন্ধ করে বৃষ্টির গান শুনছে। মলিনতা ছাপানো মুখশ্রী জুড়ে এই মলিনতা এখন প্রায়শই দেখা যায়। তিরু বলে, সে তো এমনই, কিন্তু না, ওই যে জীবনে একটা ঝড় এলো, তারপর থেকে সে এলোমেলো। কয়টা মাস গেল মাঝে যেন, মাস নাকি বছর, তিরুর জানা নেই তা। তবে অরণের সাথে বিচ্ছেদের অনেকগুলো দিন কেটে গেছে। কাগজে কলমে বিচ্ছেদ নয়, মনের বিচ্ছেদ। অরণটা অবশ্য কম চেষ্টা করেনি তাকে মানাতে। বহু কাঠখড় পুড়িয়েছিল ছেলেটা। তিরুর রাগ ভাঙাতে সেই কি চেষ্টা, কিন্তু দিন শেষে হলো কি? মাঝখান থেকে অনেকগুলো দিন পেরিয়ে গেল কেবল। তিরুর অভিমান কমে না, রাগ ভাঙে না, কাজের কাজ কিচ্ছুটি হয় না। মেয়েটার মনে অভিমানের গাঢ় ছাপ বসেছে। অরণের সেই আচরণটা তার মন থেকে মুছেই না কিছুতে। ধপাধপ পা ফেলে এলি রুমে আসলো। তিরুকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে লম্বা শ্বাস ফেলে কদম বাড়ালো। কাছাকাছি গিয়ে বলে উঠল। কি করবে ভেবেছো কিছু? চমকে পেছন তাকালো তিরু, জিজ্ঞেস করলো, কি করব বলতে? অরণ এসেছিল নাকি? ইলি কফির মগ বাড়িয়ে দিল। তিরু নিল। নিজের কাপে চুমুক দিতে দিতে ইলি শুধালো, উহুম, তার তো খোঁজ নেই বহুদিন। এদিকে আর দেখি না। উইলের থেকে নাকি তোমার খোঁজ খবর নেয়। আমি বলেছিলাম জবের কথা। পড়াশুনো তো শেষ, কি করবে? তিরু সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কিছুক্ষণ শূন্যে চেয়ে থাকলো, আপন মনে বিড়বিড়ালো। 6 মাস হয়েছে তবে বিচ্ছেদের। ইলি ভ্রু কুচকায়। কি বিড়বিড় করছো টিরু? নাথিং, ভার্সিটি না, কোম্পানিতে জয়েন হব ভাবছি। অ্যাপ্লাই করেছি, দেখি ডাকে কিনা। তবে মেবি পজিটিভ রেসপন্স আসবে। ইলি হষ্ট চিত্তে বলে উঠল। তাহলে তো ভালোই। অগ্রিম শুভকামনা। এলোমেলো ধোয়া ওঠা কফির মগে চুমুক দেয় তিরু। তাকায় বাহিরে। বৃষ্টির তেজটা কমেছে। ম্যাপল ট্রির পাতা বেয়ে পড়ছে বৃষ্টির পানি। সুন্দর লাগছে তার দেখতে। তিরুর মতিগতি দেখে ইলি বুঝতে পারে মেয়েটার সাথে আর কথা হবে না। সে এখন নিজ ভাবনায় ডুবে থাকবে। উঠে বেরিয়ে যেতে যেতে ও বলে, জীবনের তো একটা দিক হলো। এবার ওই ছেলেটাকে একটু দেখো। আর কত টিরু? ছেলেটা মাফ চাচ্ছে তো 6 মাস যাবত। এত অভিমান ভালো না। তিরু আনমনে বাহিরে তাকিয়ে থাকে, বলে না কিছু। সে যে বাড়াবাড়ি করছে, কিন্তু কি করার, মন যে মানে না। বারংবার অন্তরাল শুধায়। পাষাণ নিষ্ঠুর ছেলেটার হতে দূরত্বই শ্রেয়। বিচ্ছেদের 6 মাস। অরণ কি শ্রেষ্ঠার মতো তিরুর পেছনে ঘুরছে কেবল? না, 6 মাসে বহু ঘটনা ঘটেছে। দুজনের জীবনেই ছিল তুমুল ব্যস্ততা। রাত ছাড়া তিরুর দেখা মিলত না হোস্টেলে। ভার্সিটি, জব, এতেই সময় কাটত। 6 মাসের কয়েক মাসই তো এমন উধাও ছিল তিরু। অরণ হতাশ হয়ে ঘুরে যেত। যখন দেখা হতো ভাবতো এখনই বলে দেবে সবটা, কিন্তু কিসের যেন জড়তা, সংকোচ, হয় না আর বলা। তিরুকে নরম গলায় মানাতে চেষ্টা করে, হয় না। ক্লান্ত অরণ। ক্ষমা প্রার্থী তো সে। মেয়েটা কেন বোঝে না? সব কিছু বলতে চায়, তিরু তো দেয় না তাকে সময়। মেয়েটার কি ঝাঁজ! ফটাফট কঠিন কথা বলে অরণকে দূর দূর করে তাড়িয়ে দেয়। পারিপার্শ্বিক যন্ত্রণা, তার উপর তিরুর এহেন আচরণ অরণের জীবনটাকে নরক করে তুলেছে। দিন শেষে এখন তার একটা কথাই মাথায় ঘুরপাক খায়, বিইং অ্যান ইন্ট্রোভার্ট ইজ এ কার্স। 22শে এপ্রিল 2013 মধ্য দুপুর। মোহনপুর গ্রাম তখন স্তব্ধ প্রায়। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিচ্ছে। জাকাল রোদ্দুরের মাঝে সে সময় একাকী মাঠে কাজ করছে তখন 12 বছর বয়সী কিশোরের নাম, যার নাম অরণ। ও বাদে ধান খেতে কেউই নেই। বিরান চারিপাশ, কড়া রোদে গা পুড়িয়ে অরণ কাজে ব্যস্ত তখন। এখন না কাজ করলে বিকালে তার পড়া হবে না। পড়া বাদ দিয়ে কাজে আসতে হবে। কাজ বাদ দিলে তার ঘরে খাবার জুটবে না। সে কথা মাথায় রেখেই শত যন্ত্রণা চেপে রেখে অরণ একা একাই কাজ করছে। পেটে ক্ষুধা, তীব্র ক্ষুধা চেপে রেখে আপন মনে কাজে ব্যস্ত ও। কাজ অসমাপ্ত ফেলে গেলে বাড়ি গেলে তার খাবার জুটবে না। বাবা কিছুতেই খেতে দেবেন না। সকালেও দেরিতে ঘুম থেকে ওঠার শাস্তিস্বরূপ বাবা খেতে দেননি। পরে অবশ্য মেছো আপা তাকে চিড়ামুড়ি দিয়ে গিয়েছিল খানিকটা, কিন্তু এতটা খাটনির পর অতটুকুতে কি আর পেট ভরে? যথাসময়ে আসরের আজান পড়তেই কাজ শেষ হলো অরণের। চট জলদি পুকুর থেকে হাত মুখ ধুয়ে সে ছুটল বাড়ির পথে। সারাটা দিন রোদে থেকে মাথা ঘুরছে। হাঁটতে গেলেই পড়ে যাচ্ছে একে বেঁকে। 20 মিনিটের পথ শেষে বাড়ি পৌঁছালো অরণ। ঘর ফাঁকা।
উঠোনে কেউ নেই, পুরো বাড়িটায় কেমন গা ছমছমে নীরবতা। অরণের কেমন যেন লাগলো, ও ডাকলো হাঁক ছেড়ে। মা, মা। প্রতিক্রিয়াহীন, প্রতি উত্তর করল না মা। কি আশ্চর্য, মা তো কখনো তার ডাকে না সাড়া দেননি। তবে আজ কি হলো? মা কি বাড়িতে নেই? এই সময় তো বাবা আসে, মার তো বাড়িতেই থাকার কথা। আর বোনেরাই বা কোথায়? অরণ দুরু দুরু বুকে পা ফেলল। ঘরের ভেতর প্রবেশ মাত্রই সামনে দৃশ্যমান হলো মায়ের ক্ষতবিক্ষত লাশ। বিকেলের মরা রোদ এসে মায়ের রক্তাক্ত দেহের ওপর পড়েছে। অরণ কিং কর্তব্য বিমল টের পেল কেউ তার গলা চেপে ধরে রয়েছে, বক্ষ পিঞ্জরে খঞ্জন দিয়ে আঘাত করছে। ডুকরে কেঁদে উঠল অরণ, মুখ থুবড়ে পড়ে রইল ভূমিতে। হামাগুড়ি দিয়ে মায়ের কাছে গিয়ে কোলে নিল তার মাথা, গালে হাত দুটো আলতো করে রেখে শুধালো। মা, আমার মা, কি হয়েছে মা? তোমার গায়ে রক্ত কেন মা? মা, কথা বলো না মা। স্কুলে একবার পালস রেট মাপা শিখিয়েছিল রেনু আপা অরণকে। অরণ তৎক্ষণাৎ মায়ের পালস রেট চেক করলো, নাকের কাছে আঙুল দিয়ে শ্বাস পর্যবেক্ষণ করলো। সবশেষে মায়ের শীতল বরফের মতো দেহটা তাকে বলে দিল নিষ্ঠুর সত্যটা। কান্না বন্ধ হলো তার। পাথরের মতো তাকিয়ে থাকাকালীন বলে উঠল। পড়াশোনা করে অনেক বড় মানুষ হয়ে তোমাকে নতুন শাড়ি কিনে দিব বলেছিলাম মা, তুমি নতুন শাড়ি পরবে না। মা, আমি যে কম টাকা পাই, এর জন্য যে তুমি পেট ভরে ভাত খেতেও পারো না, তার জন্য কষ্ট পেয়ে চলে গেলে মা। আমার কত স্বপ্ন ছিল মা, একদিন অনেক টাকা ইনকাম করে তোমাকে পেট ভরে খাওয়াবো, তোমার সব কষ্ট দূর করব মা। তুমি আমাকে এই সুযোগটা দিলে না মা। মারে, আমি আর কোনোদিনও তোমার কাছে বেশি ভাত খেতে চাওয়ার জন্য কান্না করব না মা। তুমি উঠো একটু, আমাকে একটু জড়িয়ে ধরো মা, আমি আর কিচ্ছু চাই না, উঠো না মা। অরণ বিলাপ বকছে, জোরে জোরে শ্বাস টানছে। তার ছোট্ট মনটা এত বড় চাপটা আর সামলাতে পারল না। ধপ করে মাটিতে চোখ বন্ধ করে লুটিয়ে পড়ল ও। সেদিন এভাবেই অরণের মা তাকে ছেড়ে চলে যায়। তাকে কে মারল? এটা একটা রহস্যই রয়ে গেল কেবল। 12ই জুন 2030, ভেজা মাটি। কিছুক্ষণ পূর্বেই বৃষ্টিতে স্নান করেছে প্যারিস। আবহাওয়া শীতল, সমীরে তখন ছুটছে ভেজা মাটির সোদা গন্ধ। আকাশ সম দৈত্যের মতো গাছগুলোকে সজীব দেখাচ্ছে বেশ। সাইকেলিংয়ের মাঝে মাঝে আশপাশটা সূক্ষ্ম চোখে পরখ করতে করতে এগোচ্ছে তীরও। সে প্রায় শহরের শেষ দিকে এসে গিয়েছে। এদিকটায় তেমন বাড়িঘর নেই বলা যায়। ঘন জঙ্গল, দৈত্যসম গাছপালার রাজত্ব চলে এখানটায়। অবসরে জঙ্গলে সময় কাটানোর ভারী ইচ্ছে ছিল তার। তাছাড়া সামনে তার বেশিরভাগ সময় এই জঙ্গলে জঙ্গলে ঘুরে ফিরে কাটবে, তাই আগে থেকে অভ্যাস করে নেওয়া ভালো নয় কি? নির্দিষ্ট স্থানে সাইকেল থামালো তিরু। কাঁধের ব্যাগটা ভূমিতে অবহেলায় ফেলে রেখে দুহাত দুই দিকে মেলে লম্বা শ্বাস টানলো। কি শান্তি, কি সুখ যে মিশে রয়েছে প্রকৃতিতে। সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি এই প্রকৃতি, যার সৌন্দর্যে ডুবে থেকে আজীবন কাটিয়ে দেওয়া যায়। সামনে রেস্ট্রিক্টেড এরিয়া, সাইনবোর্ড ঝুলানো। ওদিকটা একবার তাকিয়ে তিরু দৃষ্টি ফেরালো। অমনি চমকালো ও, ভীষণ বিড়বিড় করে বলল। যার পিছু ছাড়াতে আমি ছন্ন ছাড়া হয়ে ঘুরি, তার সাথে বারবার কেন দেখা হয়ে যায় আমার? গড। অরণ মন দিয়ে ড্রাইভিংয়ে ব্যস্ত। খানিকটা দ্রুত এই ড্রাইভ করছে। সন্ধ্যার পূর্বে এই জায়গাটা পার হতে হবে। লোকমুখে শুনেছে এখানে বন্য প্রাণীর বিস্তার বেশি। হুটহাট সামনে চলে আসে, মানুষের উপর হামলাও করে বসে। সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না এদের, কারণ এটাই তো তাদের বাসস্থান। এই সড়ক ব্যবহার শিথিল করা হয়েছে, তবুও অনেকে দ্রুত বাড়ি ফিরতে এই সড়ক ব্যবহার করে থাকে। পরে বিপদে পড়ে নিজেরাই। ফাঁকা সড়কে একাকী তিরুকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষল অরণ। ঝুঁকে মাথায় বাড়ি খেলো ও। মাথায় হাত বুলাতে বুলাতে চট জলদি নেমে এলো গাড়ি থেকে। বকের মতো লম্বা কদম ফেলে তিরুর নিকট পৌঁছে জিজ্ঞেস করলো। তিরু, এখানে কি করছো? আরও একটা মাস, 7 মাসের মাঝে এখন 3 মাস পর দুজনের মুখোমুখি সাক্ষাৎ। এতদিন বলতে গেলে তিরু এদিক সেদিক ঘুরে বেরিয়েছে। ফ্রান্স দেখা তার শেষ বললেই চলে। হাওয়া খেতে এসছি। তিরু জবাব দিল, কপালে ভাঁজ ফেলে। অরণ পুনরায় প্রশ্ন ছুড়ে। হাওয়া খেতে এখানে আসার কি প্রয়োজন? এই জায়গাটা কতটা ঝুঁকিপূর্ণ জায়গা তুমি জানো? চোখ দুটো বড় বড় করে তিরু শুধালো। ও তাই নাকি? আপনি না বললে তো আমি জানতামই না। অত্যন্ত ধন্যবাদ আমায় এই বিষয়ে অবগত করার জন্য। হেয়ালি করো না তিরু, আমি কিন্তু সিরিয়াস। শীতল গলায় বলে উঠল অরণ। তিরু হাই তুলল। হ্যাঁ,
আপনিই তো এখানে একমাত্র সিরিয়াস বান্দা যে সব জানেন, সব জানতা পাবলিক আপনি। তিরু হেয়ালিপানা গায়ে বিচ্ছিল অরণের, তবুও সে সহ্য করে নিল দাঁতে দাঁত চেপে। শীতল চোখে চেয়ে বলল, আসো, তোমাকে ড্রপ করে দেই। তেতে উঠল তিরু, বলল, অন্ধ নাকি আমার সাইকেল চোখে দেখেন না? একা এসছি, একা যাব, ড্রপ করার কি আছে, যান এখান থেকে। শেষের কথাটা ধমকের সহিত বলল তিরু। তিরু, তুমি কি এখনো আমায় মাফ করতে পারোনি? আই এম সরি। আর কতবার বলবো? ফিরে চলো বাসায়, আমাদের বাড়িতে। সেই একই ডায়লগ, নতুন কিছু বলতে পারেন না আপনি? এক কথা শতবার শুনতে শুনতে কান পচে যাচ্ছে আমার। তিতকুটে বিরক্তিটা চেপে তিরু বলল। অরণ শান্ত তখনও। নিশ্চুপ অরণকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে রাগটা বাড়ল তিরুর। ও হনহনিয়ে ছুটল জঙ্গলের ভেতর। পেছন পেছন ছুটল অরণ নিজেও। দুজন ছোটার মাঝে খেয়ালি করল না তারা। রেস্ট্রিক্টেড এরিয়া প্রবেশ করে ফেলেছে তারা। তিরু প্লিজ, ওদিকে যেও না। তিরু, অরণ ওরা দুজন ছুটতে ছুটতে এসে পড়েছে অনেকটা দূর। বেশিক্ষণ দৌড়ানোর ফলে পা ধরে এসেছে তিরুর। ও থামলো, হাঁটুতে দুহাত রেখে লম্বা কয়েকটা শ্বাস টানলো। ততক্ষণে অরণও তার পিছু এসে দাঁড়িয়েছে। ক্লান্ত তিরুকে দেখে শুধালো। অযথাই ছুটলে, এখন কষ্ট তো নিজেই পাচ্ছ। তিরু কটমট দৃষ্টিতে তাকালো, বলল, আপনি জাননি এখনো, অসভ্য লোক। সন্ধ্যা নেমেছে, বাতাবরণে আলোর পরিমাণ ক্ষীণ হয়ে এসেছে। অরণ চারপাশ দেখে আতঙ্কিত হলো অন্তরালে। সে একা হলে সমস্যা ছিল না, কিন্তু সঙ্গে যে তিরু। ঝগড়া করার টাইম না এখন তিরু, চলো এখান থেকে। সন্ধ্যা নেমেছে, দেখেছ? তিরু স্বাভাবিক হলো, চারপাশ পর্যবেক্ষণ করে অস্ফুট স্বরে বলে উঠল, ও মাই গড, আমরা তো রেস্ট্রিক্ট এরিয়াতে এসে পড়েছি। গর্দব মেয়ে, জলদি ছোট। তিরুর হাতটা শক্ত করে আঁকড়ে ধরল অরণ। তবে ভাগ্য বোধহয় সহায় ছিল না তাদের। এখানে বিপদের উপদ্রবটা মূলত রাত নামলেই শুরু হয়। দূর হতে ডেকে উঠল বনো শিয়াল। কোনো কিছু দ্রুত গতিতে ছুটে আসছে। গলা শুকিয়ে এলো অরণের। ও তাকালো তিরুর পানে। সব চিন্তা এখন এই মেয়েটার জন্য হচ্ছে তার। লহমায় দর্শন হলো দুটো বুনো শিয়ালের। বিশাল দেহের অধিকারী শিয়াল দুটো ওদেরকে দেখা মাত্র ছোটার গতি শিথিল করে ফেললো। তিরু খামচে ধরল অরণের ঘর্মাক্ত শার্ট, আতঙ্কিত গলায় বলল, সব আমার দোষ, সব আমার জন্য হয়েছে, এখন আমরা মরে যাব অরুণ। অরণ অভয় দিল। হুশ, কিচ্ছু হবে না, শান্ত হও। আই উইল সেভ ইউ। মরা গাছটা হাতে ডাল ভেঙে নিল অরণ। প্রথমে শান্ত থেকে শিয়াল দুটোর গতিবিধি পর্যবেক্ষণ করার চেষ্টা চালালো। শিয়াল দুটো আক্রমণাত্মক না হলে এধার আঘাত করবে না, তাহলে হিতে বিপরীত হবে। শিয়াল দুটো কিছুক্ষণের মাঝেই ছুটে এলো ওদের কাছে। দুজন দুদিকে আক্রমণ করবে। অরণ প্রস্তুতি সমেত একটাকে আঘাত করে তিরুর পানে ছুটে যাওয়া শিয়ালটার মাথায় ডাল ছুঁড়ে দিল। একটা শিয়াল দুর্বল হলেও অন্যটা ছিল তেজি। অরণকে আক্রমণ করে বসলো ওটা। ঘাড়ে ধারালো দাঁত দিয়ে কামড় বসালো। অরণ আর্তনাদ করে উঠল। তিরু নির্বাক। শিয়াল তখন তার দ্বিতীয় আক্রমণ অরণের বাহুতে করেছে। পা দিয়ে দেহ জুড়ে আঁচড় কেটেছে। লহমায় অরণের সাদা শার্ট রক্তে একাকার হয়ে শেষ। ও ব্যথাতুর কণ্ঠে চেঁচালো, তিরু, যাও এখান থেকে, জলদি বের হও এই জঙ্গল থেকে। অরণকে তখনও শিয়ালটা আঘাত করে যাচ্ছে ক্রমাগত। তার মাঝে নিজের জন্য চিন্তা করে না করে অরণ তিরুকে ছুটে যেতে বলাটা তিরুর বুকে আঘাত করলো। নির্বাকতার খোলস ছেড়ে ফেলে ও শক্ত হলো। পায়ের কাছে পড়ে থাকা ডালটা নিয়ে এগিয়ে ও শিয়ালটাকে আঘাত করে বসলো। কাজ হলো। পাল্টা দ্বিতীয় আঘাত পেয়ে তেজে শিয়াল এবার কাত হয়েছে। তিরু চট জলদি অরণের কাছে পা গুটিয়ে বসে পড়ল। অরুণ, অরুণ। হুঁশ নেই অরণের। তীব্র যন্ত্রণায় জ্ঞান হারিয়েছে সে। অলিন্দে কমলাটে রোদ্দুরের ছড়াছড়ি। নরম মিঠা রোদ, খুব বেশি উত্তাপ নেই। নীলাপ অম্বরের কিছু অংশ জুড়ে পদচারণ ধূসর মেঘেদের। বৃষ্টি নামার তাল বুনছে তারা। দৈত্যসম গাছগুলো এলোমেলো। জোরালো বাতাসের তালে দুলছে পাতার ঝনঝন শব্দ। মেঘেদের হুটহাট গর্জন। আপাতত বাতাবরণ ব্যস্ত এসবের মাঝে। শুভ্রাকাশ লহমায় ছেয়ে গেল আধারে। গুরুম গুরুম মেঘেদের গর্জন প্রখর হয়ে উঠল। অলিন্দে অবিনস্ত হয়ে বসে থাকা তিরুর চট করে ধ্যান ভাঙল। তাকালো আকাশ পানে। ভারী বিরক্তি নিয়ে শুধালো, এই বর্ষাকালটা যাবে কবে? বিরক্তিকর। বর্ষা মোটামুটি পছন্দ ছিল তিরুর, তবে পরিস্থিতি এবং অবস্থা সাপেক্ষ পছন্দটা পাল্টেছে। বর্ষাকাল আজকাল তাকে পীড়া দিতে শুরু করেছে। পানসে লাগছে পছন্দের সব কিছু। কেমন বিরক্তি, একগুঁয়ে ভাব জুড়ে সব কিছুতে। ধুর, এ কেমন জ্বালা জুটল নতুন করে।
পা চালালো তিরু, প্রবেশ করলো বাড়ির ভেতর। মৌন পরিবেশ, কেমন এক নিষ্ঠুর শীতলতা, নীরবতা ছেয়ে বাড়িটা জুড়ে। তিরুর কষ্ট হয়, সবকিছু ঠিক আগের মতো স্বাভাবিক কখন হবে। তিরু উপরে উঠে আসে, সিঁড়ি বরাবর রুমটায়ও চট করে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে তার চক্ষু বরাবর দৃশ্যমান হয় এক নিষ্ঠুর দৃশ্য। অরণ, ছেলেটা চোখ বুজে মরার মতো পড়ে আছে, শরীর ভীষণ দুর্বল। পুরো একটা দিন হাসপাতালে অ্যাডমিট থাকতে হয়েছে, বাসায় ফিরেও স্যালাইন দিতে হচ্ছে। ছেলেটার সাথে তার কথা হয় না। সেই যে আহত হয়ে চোখ বুঝলো, জ্ঞান ফেরার পরও নির্লিপ্ত। নীরবতা পালন শুধু তিরুর সাথেই নয়, সবার সাথে। কারোর সাথে কথা বলছে না অরণ। বাসায় ফেরার পর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন পুশ করে গেছে। সেই থেকে ঘুমে অরণ। এখন বিকাল, জানালার কপাট উন্মুক্ত, বৃষ্টির ছাট আসছে। তিরু জানালা বন্ধ করলো, পর্দা টেনে গিয়ে বসলো অরণের পাশে। অরণের চুলগুলো ভীষণ লম্বা, কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একগাছি চুল। চোখ অদৃশ্যমান হয়ে গেছে। হাত বাড়ালো তিরু, সন্তপর্ণে সরিয়ে ফেললো চুলগুলো। তপ্ত শ্বাস ছেড়ে আওড়ালো, কখন কখন চোখ খুলবেন অরুণ? আই এম ফেড আপ। এইভাবে ঘুমিয়ে থাকতে আপনার ভালো লাগছে? ডাক্তারের ভাষ্যমতে অরণের জ্ঞান ফিরে আসার কথা, কিন্তু এখন বিকাল পেরিয়ে সাহান্য নামার উপক্রম। ছেলেটার জ্ঞান ফিরছে না। চিন্তিত হলো তিরু। চট জলদি আতশোয়া থেকে উঠে বসে যখনই দাঁড়াতে নিবে, তখন আড়মোড়া ভেঙে চোখ খুলে অরণ। ঠিক আছে। চোখ দুটো খিচে মাথা চেপে রেখেছে অরণ। মাথা কেমন ভার ভার লাগছে, শরীরটা অবশ হয়ে গেছে। কি ভীষণ জড়তা লেপ্টে তিরুর কণ্ঠ কানে এসে বাজতেই দেহের সকল সমস্যা চট করে উবে গেল। চোখ খুলে তাকালো ও তিরুকে দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে গভীর মনোযোগ সহকারে। পরিশেষে দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তিরু? লাগেনি কোথাও? বিছানার পাশ লেপ্টে তিরু বসলো, গলার স্বর নম্র করে শুধালো, আমার কোথাও লাগেনি, আমি পুরোপুরি ঠিক আছি। আপনার ঘাড়ে ব্যথাটা কমেছে কি? সামান্য নড়চড় করলো অরণ। অমনি বিষ যন্ত্রণাটা গা চারা দিয়ে উঠল। গলা ঠিকরে বেরিয়ে আসতে নেওয়া আর্তনাদ গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে উঠল, কমেছে ব্যথা? বোকা কিংবা অন্ধ নয় তিরু। অরণের প্রতিক্রিয়া সবটুকুই গহীন চোখে পরখ করছে। যন্ত্রণাটুকু তার নজরে বেশ ভালোভাবেই গেঁথেছে। ও গলার স্বর নামিয়ে শকতিক্ত করল, লোকটা তো চুপচাপ স্বভাবের, নিজের স্যারের কথা কোনো দিনও আমায় মুখ ফুটে বলল না। পরক্ষণেই অন্তঃকরণ থেকে তার উপচে বেরিয়ে এলো তাচ্ছিল্য। অসভ্য বলবেই বা কেন? দয়ার পাত্রী না আমি? আমাকে কি সব কিছু বলা যায়? অরণ তো কখনোই আমায় আপন ভাবেনি। উঠে বসার চেষ্টা করছে অরণ। গায়ের অতশত আঘাত, বসতে গিয়েই জুটল যত ঝামেলা। আঘাতে চাপ পড়ছে, টান খাচ্ছে। সঙ্গে অরণের মনে হচ্ছে তাকে কেউ প্রতি মুহূর্তে ধারালো ছুরি দিয়ে কাটছে, ভারী যন্ত্রণা দিয়ে। উঠছেন কেন? থামুন, ব্যথা লাগছে না? বেড রেস্ট নিতে বলেছে ডক্টর। আশপাশে তাকালো অরণ। কাছে ধারে ফোন নেই, অন্তিকটাও নেই। নিশ্চয়ই রেস্টুরেন্টে। ভারী সংকোচ আর জড়তা নিয়ে অরণ নিম্ন গলায় বলল, ওয়াশরুমে যাব তিরু। তিরু চটপট বলল, আসুন, আমি হেল্প করছি। এর সময় তো অন্তিক কেউ পাবেন না। ও রেস্টুরেন্টে গিয়েছে। ও বাদে রেস্টুরেন্ট কে সামলাতো? তাই আমি পাঠিয়েছি। আপনি আমার কাঁধে হাত দিন তো দেখি। অমত পোষণ করেনি অরণ। তিরু যা বলল তাই করেছে। আস্তে ধীরে পা নামিয়ে তিরুর কাঁধে হাত রেখেছে। সম্পূর্ণ ভর অবশ্য দেয়নি। এইটুকুন মেয়ে, তার ভর কি আর সামলাতে পারবে? অরণের ডান পায়েও কামড় দিয়েছে পাজি শিয়ালটা, তাই তো এত জ্বালা। একা কারো সাহায্য তার হাঁটাটা দুষ্কর। ওয়াশরুমের কাছাকাছি আসতেই অরণ অস্বস্তি নিয়ে বলল, হয়েছে, দাঁড়াও এখানে, বাকিটা আমি যেতে পারবো। দেয়াল ধরে অরণ বাকিটা পথ একাই গেল। তিরুর অবশ্য ইচ্ছে ছিল অন্তত পক্ষে ওয়াশরুমের দরজা অবধি এগিয়ে দেওয়ার, কিন্তু ছেলেটার মুখে খেলা করছিল অস্বস্তি, তাই বাড়াবাড়ি করেনি আর তিরু। ওয়াশরুম থেকে বের হতেই অরণ সর্বপ্রথম তাড়া দিয়ে বলল, একা যেতে পারবো, তোমার কষ্ট করা লাগবে না। তিরু ঠোঁট বাঁকালো অরণের অগোচরে, ব্যঙ্গ করে বলল, ঠিক মতো দাঁড়াতেই পারছে না, আবার নাকি একা একা হেঁটে যেতে পারবে? যাক, আমার কি। ভারী কষ্টে বিছানা পর্যন্ত এসে হাঁপ ছাড়লো অরণ। টাওয়াল দিয়ে হাত দুটো মুছে ব্যস্ত গলায় শুধালো, আমি হাসপাতালে কি করে এলাম তিরু? জ্ঞান হারানোর পর কিভাবে সবটা ম্যানেজ করেছিলে? তিরুর কথা বলতে ইচ্ছে হলো না। অতঃপর কি যেন ভেবেও ভারী গলায় বলে উঠল, আপনাকে সেখানে রেখেই আমি
সাইকেলের কাছে এসে ব্যাগ থেকে ফোন নিয়েছি। অন্তিককে কল দেওয়ার পর পুলিশকে কল দিয়েছিলাম, বাকিটা তারাই করেছে। ও, আমিও স্টুপিড, তোমাকে সেফলি বাসায় না পৌঁছে দিয়ে সেন্সলেস হয়ে গিয়েছি। সরি তার জন্য। দুজনকে জাপটে ধরল মৌনতা। তিরুর অস্বস্তি হচ্ছে এবার। তার হোস্টেলে ফেরার সময় হয়েছে। এ সময় না ফিরলে মাদার তাকে আর ভেতরে যেতে দেবেন না। একটা দিন তো হাসপাতালে অরণের পাশে কাটিয়ে দিয়েছে। আজ অপেক্ষা করছিল ছেলেটার জ্ঞান ফেরার। হুঁশে এসেছে অরণ। তার কি এখন চলে যাওয়া উচিত নাকি থাকা উচিত? দ্বিধাদ্বন্দ্বে ভোগাকালীন তাকে উদ্ধার করে অরণ। তোমার জিনিসপত্র কি এনেছো নাকি অন্তিককে পাঠাবো? অরণের স্বাভাবিক কণ্ঠ। কিছুক্ষণ হাঁসফাঁস করলো তিরু, শেষে চট করে বলে উঠল, আনিনি, আনার দরকারও নেই। আমি থাকছি না এখানে, এক্ষুনি চলে যেতাম। আপনার জ্ঞান ফেরার অপেক্ষাতে ছিলাম। থ্যাঙ্কস দেওয়ার ছিল। থ্যাঙ্কস ফর সেভিং মাই লাইফ। চললাম। অরণ্যের মুখবয়ব পাল্টালো। গম্ভীরতা ছেয়ে গেল মুখশ্রী জুড়ে। দেহের যন্ত্রণাটুকু ভুলেও চটপট উঠে দাঁড়ালো। এগোলো তিরুর নিকট। মেয়েটার দুই বাহু শক্ত করে চেপে ধরে মাথা নিল কানের কাছে। কানের পিঠে ঠোঁট জোড়া ছুঁয়ে অরণ রুড়ো গলায় বলল, 7টা মাস দূরে ছিলে তিরু। আমি মেনে নিয়েছি কারণ আমি ভুল করেছিলাম। এখন আর নিতে পারছি না আমি। তুমি কোথাও যাবে না, শুনতে পেরেছো? আমি যেতে দিব না। অরণ্যের শুষ্ক ঠোঁটজোড়া এসে থামলো তিরুর গালে। বেশ কিছুক্ষণ ওভাবেই কাটলো। অতঃপর তিরুকে ছেড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাইরে চলল অরণ। যাওয়ার পূর্বে সশব্দে লাগিয়ে গেল। দরজার সঙ্গে রেখে গেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা তিরুকে। ধূপধাপ পা পেলার শব্দ। অরণ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। সে এতক্ষণ যাবৎ নিচে ছিল। ব্যাকইয়ার্ডে পায়চারি করছিল। বাড়ি জুড়ে নিস্তব্ধতা। অন্ধকার লেপ্টে আষ্টে পৃষ্ঠে। বড়সড় পর্দার ফাঁক গলে আসছে চাঁদের স্নিগ্ধ রশ্মি। পশ্চিম দিকের জানালার কপাট উন্মুক্ত। সেখান হতে শো শো করে ছুটে আসছে গা হিম করা শীতল সমীর। অরণের দেহ কেঁপে উঠল। দ্রুত পা চালালো। দরজার কাছাকাছি আসতেই তার ভ্রু কুঁচকালো। দরজাটা যেভাবে ভিড়িয়ে রেখেছিল সেভাবেই রয়েছে। তিরু রুমের বাহিরে বের হয়নি। মেয়েটা রাতের খাবার না খেয়েই ঘুমোচ্ছে। তবে ভেতরে প্রবেশ করলো অরণ। তার সারা দেহ জুড়ে লাল নীল ব্যথা, অত্যাধিক যন্ত্রণা। ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে। রুমটা অন্ধকার। বিছানার কাছটায় চাঁদের আলো পড়ছে। ঠিক তিরুর পুরো দেহ জুড়ে ছেয়ে আছে চন্দ্ররশ্মি। অরণ শুষ্ক ঢোক গিলল। এলোমেলো হয়ে শুয়ে আছে তিরু। লম্বা চুলের দলের বিচরণ মুখশ্রীতে। ওড়নাটা অবিন্যস্ত হয়ে ভারী অবহেলায় পড়ে আছে বিছানার এক প্রান্তে। বিড়াল পায়ে এগোলো অরণ। বসল তরুর সন্নিকটে। ভূমিতে পা গুটিয়ে আবছা গলায় বলল, চাঁদের গায়ে কলঙ্ক থাকে, কিন্তু আমার চাঁদের গায়ে তো কলঙ্ক নেই। পৃথিবী আমার চন্দ্রকন্যা পবিত্র, স্নিগ্ধ। বুকের ভিতরটা উথাল পাথাল। হৃৎপিণ্ডের স্পন্দন অস্বাভাবিক। তাকে ছুঁয়ে দেওয়ার তীব্র বাসনা, তাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাগুলোকে গলা চেপে হত্যা করল অরণ। চাঁদকে স্পর্শ করা কি এতই সহজ নাকি? তিরু, এই মেয়েটা 7 মাস ধরে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে ফেলছে। বহুকালের ধৈর্যবান অরণ তিরুর এহেন কাণ্ডে মাঝে মধ্যে ধৈর্যহারা হয়ে পড়েছে। বলা হয় দূরত্ব বাড়লে গুরুত্ব বোঝা যায়। কথাটা কি মিথ্যা? না, একদমই না। এই যে তিরুটা অরণকে ছেড়ে চলে গেল, তারপর অরণ ভেবেছিল এবার বুঝি জীবনে শান্তি আসবে। কেউ নেই, যত্ন নেই, ভালোবাসা নেই। মন মতো নিজের জীবনটা নিজেই নিজ মতানুসারে পরিচালনা করা যাবে। কিন্তু আমরা সবসময় যা ভাবি তাই কি হয়? হয় না। তাহলে পৃথিবীতে এত দুঃখী মানুষ থাকতো না। তিরুর অভাবটা অরণকে পোড়াতে শুরু করে 3 মাসের বেলায়। আশপাশে কি যেন নেই, কিসের যেন নিদারুণ শূন্যতা। 3 মাস গিয়ে অরণ সেই শূন্যতা অনুভব করার কারণ উদ্ধার করে। তৎক্ষণাৎ সে চমকায়, থমকায়। তার বিশ্বাস হয় না। পরে গিয়ে সবটা স্বাভাবিকভাবেই মেনে নেয়। তিরুকে অরণ ভালোবেসে ফেলেছে। তা নয়, তবে তিরু অরণের জীবনের এক অপরিহার্য মানুষ হিসাবে গড়ে উঠেছে। ভালোবাসা হয়নি। ভালোবাসা অরণের কাছে বিশাল ব্যাপার। বিশাল ব্যাপারগুলো অত দ্রুত ঘটতে পারে না, ধীরে সুস্থে ঘটে। আড়মোড়া ভেঙে পাশ ফিরে তিরু। চোখ দুটো কষলে তাকাতেই ও হুড়মুড়িয়ে উঠে বসে। বুকে হাত চেপে লম্বা লম্বা শ্বাস টেনে ভীতি নিয়ে শুধায়, ও আল্লাহ, অরণ আপনি এভাবে অন্ধকারের মাঝে আধারে ভূত সেজে বসে আছেন কেন? আশ্চর্য। বিছানার কার্নিশে হাত চেপে উঠে দাঁড়ায় অরণ। কাল বিলম্ব না করে চট করে শুয়ে পড়ে তিরুর বাম পাশে। বলে, না খেয়ে ঘুমাচ্ছ কেন?
ওড়নাটা গায়ে জড়িয়ে নেয় তিরু। লজ্জা লাগছে, এভাবে অরণের সামনে ছিল ভাবতেই কাটা দিচ্ছে। জড়তায় আটসাট হয়ে যাওয়ার উপক্রম যখন তখন অরণ থমথমে গলায় শুধালো। এখন লজ্জা পেয়ে কী লাভ? যা দেখার তা তো দেখেই ফেলেছি। হতবিহ্বল তিরু অবাক হয়ে জিজ্ঞেস করে। মানে কি দেখেছেন? সামান্য ওড়না ছাড়াই তো ছিলাম কেবল। অরণ ঠোঁট বাঁকিয়ে হাসলো, দুষ্ট কণ্ঠে আওড়ালো। তো আমি কি বলেছি নাকি ড্রেস ছাড়া ছিলে তুমি? আর কত গভীরে কেন যাচ্ছ? আর অত গভীরে কেন যাচ্ছ? আমি তো তোমার চুল দেখার কথা বলছিলাম। গাল উত্তপ্ত হয়ে উঠেছে ইতিমধ্যে। নিবু নিবু দৃষ্টিতে তিরু দেখে বেশরম ছেলেটাকে। কি সাংঘাতিক ঠোঁট, কাটা কথা বলে দিচ্ছে অনায়াসে। তিরু শব্দগুচ্ছ হারালো, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। অরণ, এই ছেলেটা অরণ তো?